গৌতম নারায়ণ দেবের কলমে আজকের নিবেদন স্নেহময়ী। যৌবনের প্রারম্ভে অভাবনীয় এক দুর্ঘটনার শিকার হতে বাঁচার ইচ্ছেটাই প্রায় হারাতে বসেছিল নন্দিনী। সেখান থেকে আজ এই জায়গায়, অর্থাৎ স্কুল শিক্ষিকা পদে চাকরি পাওয়ার জন্য সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর যে ব্যক্তিটির কাছেও কৃতজ্ঞ, তিনি হলেন ওর পরম শ্রদ্ধেয়া শাশুড়ি মা। আজ তাই তাকে প্রণাম নিবেদন করে কান্না ভেজা গলায় নন্দিনী বলে উঠল, মা, আজ তোমার জন্যই সম্ভব হলো আমার নতুন একটা জীবন ফিরে পাওয়া। আশীর্বাদ করো যাতে সামনের দিনগুলো এভাবেই আমি শান্তিতে কাটাতে পারি। তার কি আর বলতে রে, তোর ওপর আমার সস্নেহ আশীর্বাদ সব সময় ছিল এবং সারাটা জীবন থাকবেও। তুই যে আমার কাছে কি, তা তোকে আমি বলে বোঝাতে পারবো না। নন্দিনীর আজ যেন বেশি করে মনে পড়ছে প্রায় 5 বছর আগের সেই কালান্তক দিনটার কথা। বিয়ের পর মাত্র 6 মাসও কাটেনি, হঠাৎ করে একদিন সকালবেলায় ও খবর পেল যে ওর স্বামী আর নেই। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার এই অকাল জীবনাবসান। হৃদয় বিদারক এই খবরের ফল যা হওয়ার তাই হয়েছিল নন্দিনীর মানস লোকে। জীবন থেকে মুহূর্তেই যেন হারিয়ে গিয়েছিল বেঁচে থাকার রসদটুকু। নিজেকে যেন তখন মনে হতে লাগলো অসহায় সম্বলহীন এক অস্তিত্ব, যার চারিদিকটাই সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। আর সেই দিনটা থেকে আজ পর্যন্ত যিনি ওকে সমানে স্নেহ সাহচর্য দিয়ে আসছেন, তিনি হলেন ওর শাশুড়ি মা নিভা দেবী। তবে শুধু ওই দিনটা থেকেই নয়, তারও আগে থেকেই নিভা দেবীর মানসিক প্রশস্ততার পরিচয় পেয়েছিল নন্দিনী। ওর মতো আর্থিকভাবে অসচ্ছল একটা পরিবারের মেয়েকে গ্রামের এক অনুষ্ঠানে দেখতে পেয়ে একমাত্র ছেলের পাত্রী হিসেবে তার ভালো লেগে যাওয়াটা যেমন ছিল, তেমনি ছিল সামাজিক গ্রামের প্রথা মাফিক ওর বাবার চেয়ে চিনতে কিছু পণ দেওয়ার ইচ্ছেটাকে স্কুল শিক্ষিকা নিভা দেবীর বলিষ্ঠ প্রত্যাখ্যানও। নিজের সন্তানহারা হওয়ার যন্ত্রণাকে আপাতত দূরে সরিয়ে রেখে অকাল বৈধব্য প্রাপ্তাকে নিজ সন্তান জ্ঞানে প্রতিপালন করে তার ওপর স্নেহের চাদর বিছিয়ে দেওয়াটাই যে তার অবশ্য কর্তব্য ছিল। সেই উপলব্ধিটাই সেই মুহূর্তে নন্দিনী শাশুড়িমা অনুধাবন করতে পেরেছিলেন। আর পেরেছিলেন বলেই ওর উচ্চশিক্ষার ব্যাপারে অনতিবিলম্বেই তিনি যথাসম্ভব উদ্যোগী হয়ে পড়েছিলেন। দুর্ঘটনার কয়েক মাস বাদেই বিএডে ভর্তির ব্যাপারে সব খোঁজখবর নিয়ে নন্দিনীকে তিনি প্রথমেই জানালেন, নন্দিনী, আমি সব খোঁজ নিয়ে এসেছি। সামনের মাসেই অনলাইনে বিএডে ভর্তির প্রসেস শুরু হয়ে যাবে, তুই কিন্তু অ্যাপ্লাই করে দিবি। নন্দিনী এ ব্যাপারে আগের থেকে কিছুই জানতো না। হঠাৎ করে শাশুড়ি মার থেকে এই মহতী প্রস্তাবটা শুনে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও পরে অবশ্য সম্মতিসূচকভাবেই ও ঘাটটা নাড়ল। এদিকে নন্দিনীর বাবা মা তাদের মেয়ের জন্য ভেঙে পড়লেও একবারের জন্যেও ওকে শাশুড়ির থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেননি। নন্দিনীর যেমন প্রবল আস্থা বা ভরসা ছিল নিভা দেবীর ঔচিত্য বোধের প্রতি, ওর জন্মদাত্রী বাবা মায়েরও ছিল ঠিক তেমনই। বিএড পাশের পর শুরু হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নন্দিনীকে বসানোর তোড়জোড়। ওকে সবসময় উৎসাহ যোগানো থেকে শুরু করে পরীক্ষায় ফিজের ব্যবস্থা করে দেওয়া সবই চালিয়ে যাচ্ছিলেন নিভা দেবী। আর এভাবেই একদিন নন্দিনীর ভাগ্যেও শিকেটা ছিঁড়ে গেল। সরকারি স্কুলের শিক্ষিকা পদে ও নির্বাচিত হলো। স্কুলের এই চাকরিতে যোগদানের দিনটা থেকেই শুরু হলো নন্দিনীর জীবনের এক নতুন অধ্যায়।
নতুন করে জীবনকে ফিরে পাওয়ার পর্ব, ওর বাঁচার রসদ খুঁজে পাওয়া। বছর 2 এইভাবেই কেটে যাওয়ার পর নিভা দেবী একদিন নিজেই কথাটা পারলেন নন্দিনীর কাছে। কিছু কি ভেবেছিস মা? কি ব্যাপারে? না, তোর জীবনটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবি সেই ব্যাপারে। ওইসব কিছু ভাববার অবকাশ পাইনি মা। আর এই তো বেশ আছি আমি তোমার কাছে। না না, এটাই তো সব নয় নন্দিনী। আমিও তো শান্তি পাবো না তোর কিছু একটা ব্যবস্থা না করে দিয়ে যেতে পারলে। তুমি যেটা ভালো বোঝো করো। এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না। স্বামীহারা হওয়ার এতদিন বাদেও শাশুড়ি মার স্নেহ ভালোবাসায় এতটাই সংক্ষিপ্ত হয়ে আছে নন্দিনী যে নিজের গর্ভধারিণীর সাথে তার কোনো পার্থক্যও বুঝতে পারে না। এমনকি এই কবছরে খুব কম দিনইও বাপের বাড়ি গিয়েছে একান্ত আপনজনদের থেকে সান্ত্বনার খোঁজে। বরং ওর মা বাবাই অনেক বেশি সংখ্যক বার এই বাড়িতে এসেছে, ওর সাথে দেখা করে গেছেন। কেননা তারা এটা বেশ ভালোই অনুভব করতে পারেন যে তাদের মেয়ে এখন কোনো অংশেই কোনোভাবেই কোনো দিক থেকেই খারাপ নেই। এখন মাঝে মধ্যেই নিভা দেবী নন্দিনীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আত্মীয় স্বজনের বাড়ি, এইসব আর কি। সংসারে তো এই দুটোই প্রাণী। শ্বশুরমশাই তো ওর বিয়ের অনেক আগেই প্রয়াত হয়েছেন। এই তো কিছুদিন আগে এক ট্রাভেল এজেন্সির সাথে শাশুড়ি বৌমা মিলে সিমলাও ঘুরে এলেন। তা ওদের এই সফরে অনেকের সাথেই ওদের আলাপ পরিচয় হলো। নিভা দেবী আবার অপরিচিত কাউকে নন্দিনীর পরিচয় দেন কন্যা হিসেবেই, কখনোই পুত্রবধূ বলেন না। এই সফর সঙ্গীদেরও যথারীতি সেইভাবেই পরিচয় করালেন নন্দিনীকে। যাত্রা শেষে অনেকের সাথেই মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদির বিনিময় হলো ওনাদের মধ্যে। সবচেয়ে বড় কথা, এই বেড়ানোর ফলে ওদের দুজনের মধ্যে এতদিন যে যন্ত্রণার একটা বোঝা চেপে বসেছিল তার থেকে যেন অনেকটাই মুক্তি পেল ওরা। এখন যেন ওরা একটু হালকা বোধ করতে লাগলো। বেরিয়ে আসার পরে বেশ কিছুদিন ধরে চলতে লাগলো সদ্য অভিজ্ঞতার পারস্পরিক সব স্মৃতিচারণ। রকমারি ছবির কোলাজ দেখে আনন্দের মুহূর্তগুলো স্মরণ করা, যাত্রা সঙ্গীদের সাথে মোবাইলে কথোপকথন। ওদের বেশ ভালোই কেটেছিল ওই সব দিনগুলো। এর ঠিক মাস 2 বাদে রাত 9টা নাগাদ নিভা দেবী একটা ফোন পেলেন। স্ক্রিনে দেখতে পেলেন ওই সফর সঙ্গীদেরই একজন, ওনারই সমবয়সী এক ভদ্রমহিলা, সুজাতা বসু। প্রথমে তো তিনি প্রাথমিক কুশল বিনিময় করলেন, তারপর অবধারিতভাবেই চলে এলেন ভ্রমণ প্রসঙ্গে। এক কথায় 2 কথায় বেশ এগিয়েও গেল সেই কথাবার্তা। অবশেষে আসল প্রসঙ্গের অবতারণা করলেন সুজাতা দেবী। নন্দিনীকে দেখে ওনাদের এত ভালো লেগেছে যে ওর সাথে ওনার পুত্রের বিয়ের ব্যাপারে উনি একটু কথা বলতে চান। ওনার প্রস্তাব শুনে নিভা দেবী ছেলের ব্যাপারে সব জানালেন। তারপর বললেন, ঠিক আছে, আমি তো সব শুনলাম। নন্দিনীকে জিজ্ঞাসা করি, ওর মতামত জানতে পারলে আপনাদের সময় মতো ঠিক জানিয়ে দেব, কেমন? যথাসময়ে নন্দিনীকেও সব জানালেন। ভদ্রমহিলা ও তার ছেলের পরিচয় দেওয়ার আগে সাথেই নন্দিনী রেকগনাইজ করতে কোনো অসুবিধা হলো না ছেলেটার আইডেন্টিটি। কারণ এই ছেলেটাও যে ওই সফরের একজন ছিল।
সেই সময়ে ওদের মধ্যে বাক্যালাপের কোনো সুযোগ না ঘটলেও ছেলেটাকে মন্দ লাগেনি নন্দিনীর। তবে তখন ছেলেটার পেশাগত পরিচয় সম্পর্কে ও কিছুই জানত না। এখন জানতে পারল যে পাত্র একটা বেসরকারি সংস্থায় পদস্থ ইঞ্জিনিয়ার পদে কর্মরত। সব শুনে টুনে অন্তত মিনিট 3 নীরবই ছিল নন্দিনী। তারপর বলল, মা কি আর বলবো বলো, কপালটা তো দেখলে আমার, তার উপর ভরসা করার মতো শক্তিও তো আমি আর পাচ্ছি না। তবে একটা কথা তোমায় বলতে পারি, ছেলেটাকে আমার খারাপ লাগেনি। এখন তুমি যা সিদ্ধান্ত নাও, আমার আর কিছুই বলার নেই। শোন, কপাল নিয়ে বসে থাকলে তো আর হবে না, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাটা তো আমাদের করে যেতেই হবে, তাই না? সব কিছু জানিয়ে দুপক্ষের মধ্যে বিশদে আলোচনার পর অবশেষে যখন এখানেই বিয়েটা স্থির হলো নন্দিনীর, ও শাশুড়িমাকে মনে করিয়ে বলল, মা তুমি যেমন একটা অনুষ্ঠান বাড়ি থেকে আমাকে তোমার ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, দেখো এখানেও ঠিক তেমনি প্রস্তাবটা আসলো একটা ট্যুর পার্টি থেকে। মানে উভয় ক্ষেত্রেই একটা জনসমাগমের মধ্যে আমি উপস্থিত ছিলাম। ঠিক বলেছিস তো? আমার তো খেয়ালই ছিল না এই মিলটার ব্যাপারে। সত্যি তোরা না এইভাবে ভাবতেও পারিস। হাসতে হাসতেই কথাগুলো বলে ফেললেন নিভা দেবী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। Isi